আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। রবীন্দ্র জয়ন্তীর প্রাক্কালে আমরা আমি আজকে কবিতা নিয়ে লাইভে এসেছি। আমার মোটামুটি বলা যায় যে এক ধরনের নিয়মিতভাবেই আমি আসছি। রবীন্দ্র জয়ন্তীর এত অনুষ্ঠান ছিল যেটা মানে অভাবনীয়। রবীন্দ্রনাথ যে কত প্রাসঙ্গিক আমাদের জীবনে, এটা এই দুঃসময়ে আমরা বুঝে গেলাম। এমনকি এই প্রযুক্তির যুগে রবীন্দ্রনাথকে নিয়ে শত শত হাজার হাজার মানুষ অনলাইনে অনুষ্ঠান করেছেন এবং সেই অনুষ্ঠানগুলো উপভোগ করেছি গত দুদিন ধরে, যে কারণে লাইভে আসেনি। রবীন্দ্রনাথ কতভাবে কতজনের কাছে দেখা দিয়েছে, এই বিষয়গুলোই আমি উপভোগ করছিলাম। আমিও আজকে ভাবছি যে রবীন্দ্রনাথের নিবেদন করা, রবীন্দ্রনাথকে নিবেদন করা এরকম কিছু কবিতা দিয়ে আমি আজকে শুরু করব। তারপর আমি চেষ্টা করব, আমি এই আধো আলোতে আমি চেষ্টা করব রবীন্দ্র প্রণাম দিয়ে শুরু করব। তো সেই ক্ষেত্রে হয়তো একটু বিঘ্ন ঘটবে। আমি ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা আজকে পছন্দ করেছিলাম সেটাও আমি দিতে পারছি না। সব মিলিয়ে দেখি, আমি চেষ্টা করি। আলোর স্বল্পতা তো আছেই, সেই স্বল্পতার মধ্যে কতটুকু পারবো জানি না। আপনারা সবাই সাথে আছেন, এটাই আমার ভালো লাগা। হ্যাঁ ভাইয়া, শুভরাত্রি। শুনছি আপনাকে। সুমন আসছে, সুমন শামস কবি। আমার বন্ধু লিটন ভাই আছেন, অরুণ কুমার দেব। আরিফ ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি, তুমি কেমন আছো? মনা সবসময় দেখে, এটা ভালো লাগে। মনিরুল ইসলাম মনি ভাই আছেন। ভাই শুরু করেন। হ্যাঁ শুরু করেছি। হাসিদামুন জাগাও, হ্যাঁ জাগানোর চেষ্টা করছি মন। কতটুকু পারি জানি না, চেষ্টা করছি। লতিফ জোয়ারদারও আছেন, আমার প্রিয় একজন মানুষ। অনেকেই আসছেন এর মধ্যেই। আমি যেটা বলছিলাম যে রবীন্দ্রনাথ আমাদের জীবনের বড় প্রাসঙ্গিক একটা বিষয়। আমরা এমন কোনো বাঙালি সত্তার এমন কোনো জায়গা নাই যেখানে রবীন্দ্রনাথ ছাড়া আমরা ভাবতে পারি কোনো কিছু, ভাবা যায়ও না। মানে আমরা অপূর্ণ থেকে যাই যদি রবীন্দ্রনাথকে বাদ দিয়ে আমরা কোনো কিছু ভাবতে যাই, অপূর্ণ থেকে যায়। আমি তো কখনো কখনো একটু অন্যভাবে বলি যে গুরু, তুমি হচ্ছ এক সাহিত্যের সাম্রাজ্যবাদ, সব কিছু দখল করে নিয়েছ, আমাদের জন্য কিছুই রেখে যাওনি। তারপরও আমরা তার চর্চা করে আমরা ঋদ্ধ হই। তিনি এত আলো ছড়িয়ে গেছেন, এত আলো বোধ হয় পৃথিবীর অন্য কোনো কবি, লেখক, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী ছড়িয়ে যেতে পারেননি। দীর্ঘজীবী থেকে তিনি এত লেখাই বা কীভাবে লিখেছেন, মানে কোন শক্তিতে উনি লিখেছেন, এটা একটা ভাববার বিষয় শুধু না, অনেক গভীরের ব্যাপার যে তার শক্তিটা কতখানি ছিল, ভেতরে কত আলো ছিল যে এত কিছু লিখে যেতে পারলেন। সাহিত্যের কোন জায়গায় তিনি শ্রেষ্ঠ নন, সমস্ত জায়গাতেই তিনি তার শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন। তিনি অত্যাধুনিক একজন মানুষও ছিলেন।
একই সাথে তিনি শুধু কি লিখে গেছেন, শুধু কি তার লেখার মধ্যে দিয়েই তিনি আলোকিত করেছেন আমাদেরকে? তিনি যখন জমিদারি প্রথায় যখন দায়িত্ব পেলেন, সেটা তো একটা বড় অংশ, এবং সেই জায়গার জনগণকে তিনি কতখানি ভালোবেসেছেন তার প্রমাণ পাই আমরা প্রতিসরে, প্রমাণ পাই আমরা সেলাইদহে, প্রমাণ পাই আমরা কাজী কাজী সাজাদপুরে, এরকম অসংখ্য অসংখ্য। আর তার যে সৃষ্টি শান্তিনিকেতন, পৃথিবীর আর কোনো লেখক কবি এত বড়, এত আলোক উজ্জ্বল কোনো প্রতিষ্ঠান তৈরি করে যাননি। এত কিছু করার পরেও তিনি এত সময় পেলেন কিভাবে, এটা ভাবতে গেলে আমরা অবাক হয়ে যাই। মানে কত ক্ষুদ্র তার কাছে আমরা, এবং তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে একজন মানুষ কত বড় হতে পারে তার যদি প্রাণ শক্তি থাকে, তার যদি ইচ্ছে শক্তি থাকে। রবীন্দ্রনাথ তেমনই। তা আমি যাই হোক, ইলেকট্রিসিটিও নেই, এই মৃদু আলোয় আমি যতটুকু পারি আপনাদের সাথে থাকবার চেষ্টা করছি। এর মধ্যে নওরোজ নিশাত শুভেচ্ছা জানিয়ে গেলাম, ধন্যবাদ আপনাকে। জেসরা আলী ভাই আছেন, গোলাম কিবরিয়া, কবি গোলাম কিবরিয়া পিনু ভাই আছেন, হাই হাফিজ আছেন, বজলুর রশিদ ভাই আছেন, লতিফ জোয়ার দার শুভকামনা কবি, আপনাকেও শুভকামনা। পলাশ দাস আছেন, কক্সবাজার থেকে দেখছেন, সশ্রদ্ধ অভিবাদন প্রিয় কবি, ধন্যবাদ। আফরোজা রুমে আমার বন্ধু আছেন, মুন্নি আছে, মুন্নিকে ধন্যবাদ। ইলারানী সরকার ছোট বোন, সেও আছে। দাদা শুনছি, হ্যাঁ শোনো দিদি, ভালো আছেন নিশ্চয়ই, তোমার গান শুনলাম, ভালো লাগলো। মারিয়াম মনিও আছেন, হ্যাঁ আব্দুল বাকি আছেন, শুভকামনা কবি, ধন্যবাদ আপনাকেও, আপনার জন্য শুভকামনা মুন্নি, ধন্যবাদ। দিলীপ দা আছেন, শুভকামনা জানিয়েছেন, আপনার জন্য শুভকামনা দিলীপ দা। দেবাশিস ভট্টাচার্য ওয়াচিং, হ্যাঁ ধন্যবাদ আপনাদেরকে সবাইকে। আমি শুভেচ্ছা জানিয়ে আমি রবীন্দ্রনাথকে নিবেদন করে কিছু কবিতা পড়ি, চেষ্টা করছি অল্প আলোয় আমি যতটুকু পারা যায় পড়তে। আমি প্রথমে যার কবিতা পড়ব তিনি আমাদেরই অগ্রজ কবি, কবি আরিফুল হক কুমার। কবি আরিফুল হক কুমারের কবিতার নাম রবীন্দ্রনাথের জন্য মেলে ধরি বকুল প্রহর। কেন হে বাতাস কোনো বার্তা আনো না কেন, নানাবিধ আবিল শব্দের সরীসৃপ কিলবিল করছে চারপাশে। অপেক্ষার ফুলকি ঝরা প্রহর ছড়িয়ে পড়ছে শিরায় শিরায়। পিপাসা মেলে ধরেছি, এসো। পথে পথে সাজিয়ে রেখেছি অনুচ্চার ত্রস্তের মতো ভুলের মাধুরী মাখা হাসি। বলো কোন পথে আসবে, তাহলে হৃদয় মেলে ধরি। অসত্যের গাঢ় গভীর ছায়ায় মেঠপথ বয়ে এসে শীতল হবে আমাদের মন। আমরাও ছুঁয়ে দেখব তৃণদলে মায়াবী শিশির, আলোর রুমালে আঁকা গোপন প্রহর। এসো দেখো, মিনতি রাখো, বৈভব কম কিছু নয়। ঠিকানাবিহীন অজস্র নিবেদন, চিঠিও বলা চলে। সাজিয়ে রেখেছি যত কিছু বিফল কুঞ্জ যাপন, যত সব অসমাপ্ত প্রণয় বিলাপ স্বপ্নের কুয়াশা জালে বাধা আছে। এসো, ছুঁয়ে দিলেই মুষলধারে বৃষ্টি নামবে। এটা ছিল কবি আরিফুল হক কুমারের কবিতা। আমি এখন অন্য কারো নিবেদন আপনাদের সামনে পড়তে চাচ্ছি। এর মধ্যে আপনারা অনেকেই এই কবিতাগুলো পড়েছেন। আমি গত দুদিন ধরে রবীন্দ্রনাথের উপরে
লেখা যে কবিতাগুলো ফেসবুকে পেয়েছি, আমার কাছে যেগুলো ভালো লেগেছে সেগুলোই আমি পড়বার চেষ্টা করছি। সৈয়দা সানিয়া হক আপনি আছেন, খালেদ রাহি আছে, সিদ্ধার্থ টিপু, হ্যাঁ আপনাকে শুভেচ্ছা। সৈয়দ সানিয়া হক বন্ধু, হ্যাঁ বন্ধু ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন। শান্তিনিকেতনে গেলে মনে হয় পৃথিবীর সব শান্তি মনে হয় এখানে মনার কথা। হ্যাঁ অনেকটা তাই, রঞ্জুরে যা আছে। মানিক ভাই উপস্থিত, হ্যাঁ মানিক ভাই ধন্যবাদ আপনাকে। আমি গত পরশুদিন এই কবিতাটা আমার প্রথমে ঘুম থেকে উঠেই আমি আমার যখন চোখে পড়লো মোবাইলটা খুলে, তখন এই কবিতাটা পড়ে আমার খুব ভালো লেগেছে। রহিম শাহ, রহিম শাহকে আপনারা সবাই চিনেন জানেন, শিশু সাহিত্যিক এবং অসম্ভব ভালো একজন ছড়া লেখক এবং একজন ভালো মানুষও, প্রাঞ্জল মানুষ, সবার খুব আপনজন। আমি রহিম শাহর যে কবিতাটা শ্রদ্ধাঞ্জলি কবিগুরু, তার কবিতার নাম হচ্ছিল শ্রদ্ধাঞ্জলি কবিগুরু। ইলেকট্রিসিটিটা আসলো, আমি একটু অন করি। পড়তে পড়তে, আমার একটা নদী আছে বলবো পরে নাম, হাজার ভালোবাসা নিয়ে বয়সে অবিরাম, ভালোবাসার সঙ্গে যাচ্ছে গান কবিতাগুলি, আঁকতে ছবি আকাশ পাঠায় রামধনুকের তুলি, দুপাড়ে তার কাশের বাগান, হাওয়া মেখে মেখে নেচে নেচে আমার নদীর। হ্যাঁ নেটে একটু সমস্যা হচ্ছিল, 1 মিনিট আমি একটু ফ্যানটা ছেড়ে দিই। ইলেকট্রিসিটি হ্যাঁ বন্ধুরা, আমি পড়ছিলাম রহিম শাহের কবিতা। আবার একটু টেকনিক্যাল সমস্যার কারণে আমি আবার শুরু করছি কবিতাটা। শ্রদ্ধাঞ্জলি কবিগুরু, শ্রদ্ধাঞ্জলি কবিগুরু। আমার একটা নদী আছে বলবো পরে নাম, হাজার হাজার ভালোবাসা নিয়ে বয়সে অবিরাম, ভালোবাসার সঙ্গে যাচ্ছে গান কবিতাগুলি, আঁকতে ছবি আকাশ পাঠায় রামধনুকের তুলি, দুপাড়ে তার কাশের বাগান, হাওয়া মেখে মেখে নেচে নেচে আমার নদীর ঢেউ তোলা রোজ দেখে, হাজার পাখি উড়ে উড়ে গানও শোনায় রোজ, একটি মেয়ে মাটি থেকে করে সুরের খোঁজ, একটা আছে ঝোনাঝুরি সেই নদীটার বাঁকে, পাতার ফাঁকে কাঠ পেড়ালি রোদের গুঁড়ো মাখে, সেই নদীটার নাম শুনলে মাথায় দেবে হাত, তিনি আমার তিনি তোমার কবি রবীন্দ্রনাথ। আমার একটা আকাশ আছে বিশাল বড় বুক, তার সে বুকে জায়গা নিতে পাখিরা উৎসুক, উঠছে পাখি ঘুরছে পাখি, গানও আছে ঠোঁটে, সে গান শুনে মেঘের দেশে সূর্যমুখী ফোটে, মেঘ সাগরে ভেসে ভেসে পশ্চিমে যায় রবি, রবির আলোর রেখায় রেখায় পথ চিনে নেন কবি, একটি পাহাড় দাঁড়িয়ে আছে আকাশ ছোবে বলে, সেই পাহাড়ে কবির নামে হিরে মানিক চলে, কবির সঙ্গে তুমিও আজ হাঁটতে শুধু থাকো, আকাশ থাকবে মাথার ওপর নিচে জোড়া সাঁকো। বীরেন মুখার্জি চলুক, হ্যাঁ ধন্যবাদ দাদা, চালাচ্ছি। এরশাদ রাফি সেই মরুর প্রান্ত থেকে দেখছে আমার বন্ধু, ভালো লাগা বন্ধু। জয়নাল আবেদিন শিবু আসছে। আরে ভাই বাইরে বৃষ্টি হচ্ছে আর তার সাথে আপনার সুমধুর কণ্ঠের কবিতা কি যে সুন্দর লাগছে। ধন্যবাদ মৌলা। বৃষ্টি
ঝড় আসলে আবার ইলেকট্রিসিটি থাকে না, ইলেকট্রিসিটি চলেও গিয়েছিল, আবার আসলো। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী কবি, লেখক, তার সব কবিতা মন জয় করে, খুব ভালো করেছো। আমি দূরে থাকলেও এসব দেখলে সবাইকে মনে পড়ে। হ্যাঁ বন্ধু, তোমাকেও মনে পড়ে সব সময়। আমি চেষ্টা করছি রবীন্দ্রনাথকে নিবেদন করা কবিতা। প্রথম পর্ব, আমি দুইটা পর্বে আজকে ভাগ করেছি, প্রথম পর্বে, এবং তারপরে আমি নিয়মিত কবিদের যে এটা সেটা আমি পড়ব। এরপরে যার কবিতা পড়ছি, জেগে আছি কবি। জেগে আছি কবি, এবং এই কবি যার কবিতা আমি এখন পড়ব, ইনি শান্তিনিকেতনেরই মানুষ, ওখানেই তার বসবাস, এবং শান্তিনিকেতন কেন্দ্রিক যে সাংস্কৃতিক পর্বটা, মানে গণ্ডিটা আছে, সেই গণ্ডিরই একজন উজ্জ্বল মানুষ, কবি এবং সংগঠক, আবৃত্তি শিল্পী নিহারঞ্জন সেনগুপ্ত। তার কবিতা, তোমরা যারা ঠাকুর বানিয়েছ, তুমি তাদের বেচা কেনার পুঁজি, তুমি যাদের মাস মাইনে টাকা, তাদের কাছে তোমাকে বৃথা খুঁজি। তোমার লেখা তস্করের মতো সাটিয়ে যারা বিশ্বজুড়ে জ্ঞানী, বিশেষজ্ঞ, পরামর্শদাতা, তাদেরও মাঝে নেই কো তুমি জানি। মঞ্চে বাজে তার স্বরে গান, মালায় ফুলে প্রকৃতি প্রতিকৃতি ঢাকা, চওড়া হাসি সভাপতির বাণী, শুধু তোমার আসন থাকে ফাঁকা। তুমি কি শুধু 25শে বৈশাখ, তবে কি প্রিয় কেবলই তুমি ছবি? কখনো নয় জানি গো, জেগে আছো নিভৃত প্রাণে আধার ভাঙা রবি। হ্যাঁ, নিভৃত প্রাণে আধার ভাঙা রবি, তিনি এখনো জেগে আছেন এবং জেগে থাকবেনও। আমার আরেকজন প্রিয় মানুষ, গবেষক, শিশু সাহিত্যিক, গীতিকার, অনেক গুণে যিনি গুণান্বিত, তিনি তপন বাগচি, আমাদের বাংলা একাডেমির একজন কর্মকর্তা। তার কয়েকটি লেখা আমি পড়ছি। এক, তার কবিতার নাম রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের কয়েকটি পর্ব আছে, আমি দু একটি পর্ব পড়ছি। এক, বিশ্বকবি রবি ঠাকুর, কেউ বা বলে কবি ঠাকুর, সবাই বলে কবিগুরু, আমি বলি ছবি ঠাকুর। যে যে নামেই ডাকুক তোমায়, তুমি ঠাকুর গানের, তোমার মতো কজন মানুষ আছেন বিশ্বমানের। ঠাকুর তুমি মূর্ত প্রতীক, সংখ্যাহীন এক রাজার, তোমার পূজ্য পদে জানাই প্রণাম হাজার হাজার। আরেকটি, কবিগুরু দেখতে কেমন, ঠিক যেন এক জাদুর মতন। কবিগুরু কেমন ছিলেন, লালন শাহের মানুষ রতন। দাদুর মতো মানুষ রতন ছিলেন তিনি ভাইরে, অমন মানুষ ভবের মাঝে আর খুঁজে না পাইরে। তিন, ছিলেন তিনি অভিনেতা, শিল্পী এবং গল্পকার। রবির প্রতি বলুন দেখি শ্রদ্ধা আছে অল্পকার। সুরের রাজা নাটক লেখেন, বিরাট ঔপন্যাসিক, সম্পাদনাও করেন তিনি একটি দুটি মাসিক। নিজের হাতে গড়ে তোলেন শান্তিনিকেতন, এমন কর্মবীরের মতো আর আছে কয়জন। আরও পড়তে ইচ্ছা হচ্ছিল, অনেকগুলো তার কবিতা আছে, আমি সময়ের স্বল্পতার কারণে আর পড়ছি না। এবার যার কবিতা পড়ব, আমার খুব প্রিয়জন সেলিম জাহাঙ্গীর দেখছেন, অরণ্য রবি দেখছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন অথবা নির্ঝরের স্বপ্নমোহ কবিতাটি, না আমার কাছে এই মুহূর্তে নাই এগুলা পলাশ, আমি অন্য হিসেবে পড়ব। খন্দকার জাহাঙ্গীর, সিরাজ, রানা প্রতিদিনের মতন আজকেও দেখছে, রাশেদ রহমান ভাই আছেন, দেখছেন।
চন্দ্রশীলা ছন্দা আছেন, অনেক ধন্যবাদ আপনাকে। ফরিদ সিফাতুল্লাহ আছেন, হ্যাঁ। সিফাতুল্লাহ ভাই, আমি আপনার মেসেজ পেয়েছি, ইনবক্সে আপনার সাথে কথা হবে। আচ্ছা, যাই হোক, রাজা ভাই আসছেন, আমার প্রিয়জন রাজা ভাই আসছেন। আমি এখন যার কবিতা পড়ব আমার খুব প্রিয়জন, এবং মানুষ হিসাবেও তাকে আমার খুব অন্তরের মানুষ মনে হয়। কবি শান্তিময় মুখোপাধ্যায়। আমি জানি না শান্তিদা আছেন কি না। শান্তিময় মুখোপাধ্যায় এর কবিতা একটি আষাঢ়ে গল্প। কবিতাটা একটু অন্যভাবে, রবীন্দ্রনাথকে নিবেদন করেই কবিতাটা। কখনো মানুষ ভাবিনি, ক্ষমা করবেন ঠাকুর, সেই কবে স্টেশনের ধারে পালদের গরুর গাড়ি, মৃৎশিল্পের গৌরিক মন পবন আর নামেলা বাও, সেই কবে কচি ঘাস ভোরের শবনম পিনিয়াল গ্রন্থি সেটে রাখল মাথায়, শরীরের এজরাসে আজও শিরা উপশিরা চষে বেড়াচ্ছে। লোক হিসেবেও আপনি তো বেশ মশাই। দেশি বিদেশি অত মেয়ে মানুষ, ঈশ্বরকেও তবু প্রেমিকা না বানিয়ে ছাড়লেন না। ঝরা বিকেলের দিকে আজকাল তাকালে ঋতুবন্ধ হয়ে যাওয়া দেবীটার মুখ মনে পড়ে। শৈশবের খেলনা ঘড়ি, ইলাটিং বিলাটিং সই সময়কে কিছুতেই পাশ ফিরতে দেয় না। একজন ডাক পিয়নের জন্য আমার অপেক্ষা এখন। লেফাফা ভর্তি আস্ত একটা অ্যাকোরিয়াম পড়ে ফেলার নীল মাছ হয়ে আমি তার ভেতর খুঁজে বেড়াবো। কেটে যাওয়া ঘুড়ির সুতোটিকে লাটাইয়ের এক কোণে যে তার নাম অদ্যাক্ষর লিখে মিলিয়ে গেছে হাওয়ায়। ফাগুনের কোনো এক অসতিপর রাতে ঝরা পাতাদের কান্না থেকে আমাকে কুড়িয়ে মরমে যে ঝড় আপনি টেনে গেছিলেন, ক্রমশ মেলোডিয়াস হয়ে উঠছে তার ডালপালা। হ্যাঁ, মাসুম হাসান আছেন, কবি এতেসর থেকে দেখছেন অনেক দূর থেকে। কবির সাথে এক ঠোক চা খুব মানিয়েছে। স্বামী, অনেক ধন্যবাদ, তোমার সৌজন্যে শেষ করি আমি এটা। আরেকজন আমার প্রিয় কবি, আমার ছোট ভাইয়ের মতন, ছোট ভাই, কবি সুমন শামস। জানি কবি সুমন শামস আছেন। আমার আরেকজন শ্রদ্ধেয়, পরম শ্রদ্ধেয় কবি প্রাণজি বসাক আমাকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন জানাই দাদা, আপনাকে প্রণাম এবং শ্রদ্ধা জানাই আমি। আপনি থাকলে আমার ভালো লাগবে। সুমন শামসের কবিতা নিবেদন করে লেখা অনন্ত আলো। কবি সুমন শামস। করোনা বিষাদ শ্রদ্ধার্ঘ হে অনন্ত আলো, প্রভাত সূর্যে তোমার বিষণ্ণ মুখ আজ হাহাময়। আহা, আমাদের পাজরে যেহেতু ঢুকে গেছে মারির প্রেগ, বৃদ্ধ মানুষের মতো আমরা এখন নিজস্ব যিশু। গ্রহণ করো নিরুপায় ঝুলে থাকা মানুষের উচ্চারিত প্রণাম। হাতে পায়ে যদিও লেগেছে মড়ক, জিহবা এখনো দাঁড়িয়ে আছে শত্রুর মুখোমুখি। বলো হে আলো, তুমি বলো, নির্ঝরের স্বপ্নভঙ্গের মতো করে শুধু বলো। জিহবার ভরে আমরা আবার উঠে দাঁড়াবো। জিহবায় গেঁথে নেব তোমার ভরসার শির দাঁড়া। নুজ সময়ের পিঠে দাঁড়িয়ে আমরা আবার জীবন জয়ে হব আত্মহারা। হ্যাঁ, অনেক আশাবাদী একটা কবিতা। অবশ্যই এই নুজ সময়কে পার করে আমরা আমাদের জীবনকে দাঁড় করাবো। আমরা সেই নতুন জীবনে আত্মহারা হব।
মানবের জন্য, মানুষের জন্য। ধন্যবাদ কবি। এবার নিজের একটা লেখা পড়ি, অনেক আগের লেখা। এটা কবিতা বলবো ঠিক না, এটা আমার একটা অনুভূতি আর কি, সেটাই। আপনি কবি, শুধু কবি নয়, ভীষণ রকম বাচিক এবং বিদগ্ধ আলোচক হয়ে গুণীয়। না পলাশ দাস, আমি শুধু পড়ি, আমি আসলে বাচিক শিল্পী না। আমার উচ্চারণগত অনেক ভুল আছে, দমগত অনেক সমস্যা আছে। আমি চেষ্টা করি পড়বার, একটু মন দিয়ে কবিতাগুলো পড়বার চেষ্টা করি। পলাশ দাস, ধন্যবাদ। আমার কবিতাই বলি, যদি আপনারা কবিতা হিসেবে স্বীকৃতি দেন তাহলে কবিতা। সূর্যই যদি হই, 18 খণ্ডের জীবন্ত এক সূর্য বুক সেলফ থেকে তাকিয়ে থাকে নিষ্পলক। বাহ্যত তাকে নিরুত্তাপ মনে হতে পারে কিছু বাঁধানো বইয়ের সারি। আমি যখন হিম শীতল হয়ে পড়ি, তখন সেই সূর্য থেকে অমনি এক পৌষের কাঙ্ক্ষার রোদমাখা নিদারুণ উষ্ণতা। রক্তের কণিকাদের তখন দারুণ সুখ, খেলে বেড়ায় ভুবনে ভুবনে নারী সমুদ্রে। খুব ছোট্টবেলার পাঠ্য বইয়ে সূর্যের এক ফলা উঁকিতে দেখেছিলাম এবং জেনেছিলাম, বিপদে আমি না যেন করি ভয়। শীতল প্রাণী আমি, স্বভাবতই সূর্যের কাছে যাওয়ার উদগ্র বাসনায় ইন্দ্রিয়গুলো হেঁটে যায় ভোরের কাছে। আমার বুক সেলফে 18 খণ্ডের হিমালয় আছে। হিমালয়ের উপরে হিমালয়, ইস্পাত দৃঢ়চিত্তে। আমি যখন নষ্ট বাতাসের বেগে দুমড়ে মুচড়ে উড়ে যেতে থাকি, হিমালয়কে বুকে টেনে নেই, আঁকড়ে ধরি দুহাত চেপে। ভয়ে চোখ মেলে দেখি বাতাস নেতিয়ে চলে গেছে কোনোখানে। ছকবাঁধা জীবনের চক্রে ভালোবাসার আঁকিবুকিতে হারিয়ে যায় রং। ধূসর বালুকা বেলায় সবুজের শূন্যতায় যেন জড়জীব নিশ্চল বৃক্ষ। হাত বাড়িয়ে যখন একটা সূর্যখণ্ড হাতে নেই, কোথা থেকে যেন ভেসে আসে দূর স্বর্গের ভৈরবী সুর। এভাবেই আমি সূর্য খুলে উষ্ণতা নেই, হিমালয় টেনে নষ্ট বাতাস ঠেলে দেই, নিশ্চল জীবে ভালোবাসা জাগায় ভৈরবী সুরে। 18 খণ্ডের পাতায় পাতায় শুধুই ঋণ বাড়ে, ঋণ থেকে আলোকিত হই। বাড়ুক না ঋণ সূর্যের থেকে, সূর্যই যদি হই, নিশ্চল জীবে ভালোবাসা জাগায় ভৈরবী সুরে। আমার আজকে রবীন্দ্রনাথ, কবিগুরু রবীন্দ্রনাথকে এইটুকু নিবেদন ছিল। যারা আমার সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ। এখন আমি নিয়মিত লাইভের অংশ হিসেবে যাদের কবিতা পড়ব তাদের নামগুলো আমি বলছি। আপনাদেরও সবাই খুব প্রিয় কবি, যাদের কবিতা পড়ব আমি, অগ্রজ কবি, এপার ওপার দুপারেরই খুব জনপ্রিয় কবি উমাপদ কর, এ প্রজন্মের কবি পলাশ দাস, এ প্রজন্মের আরেকজন কবি জয়নাল আবেদিন শিবু, কবি ও প্রিয়জন জয়ন্ত বাগচি এবং আরেকজন কবি প্রেমিক, কবি গল্পকার লতিফ জোয়ারদার। আমি প্রথমে যার কবিতা পড়তে চাই, ইলারানী সরকার। ধন্যবাদ দাদা, ভালো থাকবেন, বিদায় শুনতে চাই দাদা। দাদারে, আমার কাছে এই মুহূর্তে হাতের কাছে কোনো অন্য কোনো কিছু নেই। কোনো একদিন আমি তোমাকে শোনাবো। আমি ইলা
কুমার ভাই আসছেন, মনে হয় দেরি করে ফেলেছেন। আপনার কবিতা এর মধ্যে আমি পড়ে ফেলেছি, তার মধ্যে আবার ইলেকট্রিসিটিও চলে গেছিল। আচ্ছা, নিয়ারঞ্জন দাও কেবল আসবেন, দাদার কবিতাও পড়া শেষ হয়ে গেছে। আমার যে রবীন্দ্র প্রণাম ছিল তার মধ্যেই আপনাদের কবিতা পড়েছিলাম। সুমন, ভালোবাসা প্রিয় ভাইয়া, আপনার ভালোবাসায় সিক্ত হই। হ্যাঁ, তোমার ভালোবাসায়ও আমি সিক্ত হই সুমন, ধন্যবাদ। আমি এখন যার কবিতা পড়ব, এ প্রজন্মের কবি, কবির কবি চট্টগ্রাম অঞ্চলের মানুষ, জন্ম তার সেখানে। সম্ভবত তিনি কক্সবাজারেই বসবাস করেন এবং কবিতা চর্চা করেন। এ প্রজন্মের কবি হলেও তার কবিতার মধ্যে বেশ গভীরতা আমি উপলব্ধি করতে পারি। গোলাম মোর্শেদ চন্দন ভাই শুনছিও দেখছি, অনেক ধন্যবাদ। হ্যাঁ কুমার ভাই, পরে শুনে নিয়েন, আপনাকে দিয়ে আমি শুরু করেছিলাম আজকে, পরে শেয়ার করলে ওখান থেকে শুনে নেবেন আশা করছি। হ্যাঁ, আমি পড়ছিলাম পলাশ দাসের কবিতা। প্রথম কবিতাটি একটি কবিতার জন্য। প্রিয়তম, শুধু তোমার অপেক্ষায় কতকাল ধরে কাজল মেঘে আঁকা শ্রাবণের অশ্রুত চোখ খুঁজে আনি। রুদ্ধদ্বার কল্পনার পাথর পেরিয়ে তুলে আনা মুক্তোর মতো শব্দদানা মুহূর্তেই উচ্ছিষ্ট হয়ে যায়। অতঃপর মনের জলাঙ্গিতে পোষা বালিহাঁসের খাদ্য হয়ে যায়। হিমালয়ের চূড়ায় পতাকা উত্তোলন শেষে মগজের ভেতর কারফিউ ভেঙে ভেঙে রিজু মেজাজ দাঁড় করিয়ে দেই শুধু তোমার জন্য। বসুধার এক কোণে দুর্বাঘাস কিংবা কোনো শ্মশান মাটির দুর্বিনীত ফুল পর্যন্ত তুলে আনি। অথবা অমাবস্যার রাতের আধারে বর্ণচ্ছটা আলোর স্ফুলিঙ্গ হয়ে নির্জনে ভাসে শুধু তোমার জন্য। সমস্ত মানুষের আত্মা হতে নিজ নিজ সত্তাটুকু বের করে নিয়ে আসি, আর ক্রমাগত কলমের ডগায় গোপন অশ্রু ঝরাই। শুধু তোমার জন্য বেভুল সময়ে খেয়ালি কিছু শব্দ দ্বিধান্বিত স্রোতে ভাসিয়ে দিই। তবুও অবশেষে তুমি এলে না, আর আমার হলো না, কিছুতেই হলো না পরিশুদ্ধ। কিছুটা ঋণ এ পৃথিবীর কাছে পড়ে রইল এ জীবনের সমস্ত লেনা দেনা। হ্যাঁ, কবির আরেকটি কবিতা, পলাশ দাসের আরেকটি কবিতা। আরে ভাই এসেছে, কিন্তু নেট খুব খারাপ, এখানে বৃষ্টি ঝড়ো হাওয়া, তবুও থাকার চেষ্টা করছি। হ্যাঁ দাদা, আমাদের এখানেও তাই। হাসনান রাব্বি ভাই আছি, ধন্যবাদ। নিহারদা চেষ্টা করেন থাকবার। আছি আমি, আরও বেশ কিছুক্ষণ আছি। নিয়মিত কবিদের কবিতা, মানে নির্ধারিত কবিদের কবিতা পড়ছি আমি এখন। পলাশ দাসের কবিতা চিঠি। প্রিয় বন্ধু বরেশু, অবিনশ্বর আহ্নিক গতি, বার্ষিক গতি, বিদ্যুৎ গতি, ঝড় গতি, নিরন্তর ছুটে চলা মানুষের বেড়ে যাওয়া বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি, আর চারিদিকে শুধু গতি, গতিময় এ এক নতুন পৃথিবী। ভাব বিনিময় করার সময় নেই কারো এক রত্তি, সে গতিতে দোদুল্যমান চিরমোর এক প্রহেলিকা। তবুও নিভৃতে রয়েছে সাম্যের ছবি আঁকা। জানো, অন্য কোনো গ্রহ নক্ষত্রের এত বেশি গতি বেড়েছে কিনা? হঠাৎ কে বা দিল পৃথিবীর কক্ষপথে এত শক্তি, পুষ্ট উন্মাদনা? তুমি আছো অন্য ভূপৃষ্ঠে, হয়তোবা ঘুরে ঘুরে অস্থির। আমি তো আছি তোমার নয়নতারা আর টগরের
নিবিড় পরিচর্যায় স্থির। হে বন্ধু, ভুলো না তুমি বড় পুকুরে সাঁতার, মধ্যাহ্ন অবগাহন। ভুলো না তুমি আমলকি, হরিতকি বা পেয়ারার বাগান। ভুলো না তুমি আজ সন্দেহ অতীত প্রাণের গান, দূর হাওয়ায় ছড়িয়ে দেওয়া সেই ঐকতান। ভুলো না তুমি এ মাটির সুষমা প্রাণের স্পন্দন, যারই সূত্রপাতে করেছ বিপুল সাধন। জানি আজ করে চলেছ আলোক পর্তিকা জীবনের অনুসন্ধান। তবুও ভুলো না তোমার শেকড়ের সে অদৃশ্য চোরাটান। সুন্দর কবির। কবির আরেকটা কবিতা পড়ছি আমি আজকে। সময়ের কারণে 3টি করে কবিতা পড়ব, বেশি পড়ব না। দুরন্তপনা। আজ যে ছবিটি গ্যালারিতে টানানো হয়েছে, শিল্পীর নিপুণ তুলিতে আঁকা। শেষ বিকেলের সূর্যটাকে পেছনে ফেলে এসে মাঠ ছিল যেখানে ফাঁকা। কৌশলে পা দেওয়া একটি ছেলে নিমগ্ন চিত্তে চালিয়ে যাচ্ছিল একখানা দুরন্ত চাকা। শুধু তার পরনে ছিল হাফ শেডের প্যান্ট, সারা গা ছিল ধুলোয় মাখা। ছবিটি দেখে শুধু ভেবেছি মনে মনে, শিল্পী আমার কৌশলের ছবি এতদিন পরে আঁকলো কেমনে। কেননা সেই ছেলেটি আমিই ছিলাম। বহু বছর এই স্মৃতি মনেতে পুষিলাম। হারিয়ে গেলাম সেই দিনগুলিতে, চোখে ভেসে যায় সেই দৃশ্যপটে। তাই আজ স্মৃতির ক্যানভাসে অনুভূতির কলম দিয়ে প্রকাশী অকপটে। এ ছিল কবি পলাশ দাসের কবিতা। আমি এবার যার কবিতা পড়ব, প্রকৃতির সমৃদ্ধে, সবুজ প্রকৃতির সমৃদ্ধে বেড়ে ওঠা কবি, আমার প্রিয়জন তহিদা আজিম। চমৎকার। মাসুম হাসান ভালো, ধন্যবাদ। হ্যাঁ, রংপুরে বৃষ্টি নাই, খুব ভালো। সাথী খান আমার বন্ধু দেখছেন, আর এক বন্ধু, প্রিয় বন্ধু দেখছেন। তো আমি যার কথা বলছিলাম, জয়নাল আবেদিন শিবু, একজন কবি, একজন সম্পাদক, একজন সংগঠক। তার কবিতার সুনাম চারিদিকেই ছড়িয়ে পড়েছে। তার কবিতার প্রতি কমিটমেন্ট, সাহিত্যের প্রতি কমিটমেন্ট খুব ভালো লাগে। যথেষ্ট পরিশ্রম করা একটা ছেলে। হাসিবুল ইসলাম ভাই আছেন, অগ্রজ ভাই। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন। এই দুঃসময়ে ভালো থাকতেই হবে। হ্যাঁ, জয়নাল আবেদিন শিবুর কবিতা পড়ছিলাম। আমি জানি না জয়নাল আবেদিন শিবু আছেন কি নাই, যাই হোক, না থাকলে পরে দেখে নেব। যদি মাস্তান হতাম। জরিপ তালুকদার, তোমার পোশাকের ভেতর মানুষ নেই। স্যুটকোট প্রচ্ছদে মোড়া ভয়ঙ্কর সাপড়, যার ছোবল বসে মানুষের মগজে অকারণে। এখন ক্লাইভের যুগ নয়, সামন্ত প্রভুর তোয়াজে মেতে ওঠা মানায় না আমাদের। তালুকদার মশাই, ভুলে গেলে চলে না, রাষ্ট্রযন্ত্রের শেকলে বাঁধা সরকারি কর্তাও যে হাড়ে হাড়ে মানুষ, মানুষের চাকর। তোমার দুর্বাক্যে যতটা বিরক্ত অপমানিত হয়েছি, তার চেয়ে অনেক গুণ বেশি হতে যদি মাস্তান হতাম। নির্ঘাত 2-4টি চড় ছুটে যেত গাল বরাবর। কখনো কখনো মাস্তান হতেও ইচ্ছে করে কবিদের। এই কিছু অমানুষদের আচরণে কবিদেরকেও কখনো কখনো মাস্তান হতে ইচ্ছা করে। কবির আর একটি কবিতা, রক্তকুমারীর
দুঃখিত, কবি জয়নাল আবেদিন শিবুর কবিতা কুমারীর রক্ত গোলাপ। কবিতার নাম কুমারীর রক্ত গোলাপ। সালাম তাসির ভাই, আছি, ধন্যবাদ। হ্যাঁ, নিজাম সরকার, দারুণ হচ্ছে ভাই, অনেক ধন্যবাদ ভাই, আছেন আপনি, দেখছেন। হ্যাঁ, কবি সম্পাদক জয়নাল আবেদিন শিবুকে স্বাগতম, অভিনন্দন মানিক বৈরাগী জানিয়েছেন, ধন্যবাদ মানিক ভাই। বুড্ডা ভাই ভালো থাকেন, চেষ্টা করছি ভালো করবার, দেখা যায়। কুমারীর রক্ত গোলাপ। দৈনন্দিন কাজ কারবার শেষ হয়ে গেলে বইয়ের পাতায় নিউটনের গতিসূত্র খুঁজে খুঁজে প্রহর প্রহর কেটে যায় মুসাফিরের হুজরায়। ইমানুল কান্টকে মায়া করে তুলে আনি নিজের বিছানায়, তার মগজ মগ্নতায় ভরে ওঠে রবি ঠাকুরের বলাকা কবিতায়। কান্ট শখেদে বলেন, আহা আহা, এত গভীরতা আর কোমল স্নিগ্ধতা আছে বুঝি কবিতায়? আমি বলি, কবিতা মনের অসুখ কমিয়ে ফেলে, চোখ খুব ভালো রাখে। কবিতায় মাঝে মাঝে কুমারীর রক্ত গোলাপ ফোটে। সুন্দর, কবিতায় কুমারীর রক্ত গোলাপ ফোটে, ঠিক। আমি অনেকগুলো কবিতাই তার পড়তে চেয়েছিলাম, এই একটা কবিতা পড়ি তার। আমি আজকে যেহেতু 3টার বেশি পড়বো না। হ্যাঁ, আনসারি ভাই হাজির, শুভকামনা রইল, আপনার জন্য শুভকামনা রইল আনসারি ভাই। মানিক বৈরাগী, কবি শিবুকে মাস্তানি ফেলে কবিতায় এসে বিরল অভিজ্ঞতা অর্জন করেছি নিয়ত। মাঝে মাঝে মনে হয় মাস্তানিতেই ভালো ছিলাম। হ্যাঁ, এটা মনে হয়, কিন্তু কবিতা এমনভাবে আপনাকে আঁকড়ে ধরেছে, আর সে সুযোগ আপনার নাই। জয়ন্ত বাগচি দাদা আছেন? আছি ভাই, আসলেন, অনেক ধন্যবাদ দাদা। আমি শুরু করেছি অনেক আগেই, আসলে আমার ভুল হয়ে গেছে, আমি শুধু 9টায় লিখেছি রাত, লিখতে হতো ভারতীয় সময় 8:30, তাহলে আপনারা সেই সময়টা আসতে পারতেন। হ্যাঁ, পড়ছিলাম কবি জয়নাল আবেদিন শিবুর এই কবিতাটা আমার কাছে ভালো লাগে একটা কবিতা, এবং আমার প্রাণেরও কিছু বিষয় এই কবিতার মধ্যে উদ্ধৃত হয়েছে। প্রজন্ম থেকে প্রজন্মে জন্মা শাহবাগ, প্রজন্ম থেকে প্রজন্মে জন্মা শাহবাগ। শাহবাগ থেকে হাঁটতে হাঁটতে ফিরতে গিয়ে মনে হলো সুকান্ত বাবুর কথা। 18 বছর বয়স, কি দুর্বার, মানে না কোনো তুফান। হ্যাঁ, শাহবাগ আজ জেগে উঠেছে 18 বছর, জেগেছে তারুণ্য উত্তাল প্রজন্ম চত্বরে। শাহবাগ বাংলাদেশের হৃদয় থেকে ধ্বনিত হচ্ছে বজ্র হংকার, তুই রাজাকার, তুই রাজাকার। রাজাকারের ফাঁসির দাবিতে এমন দিগন্ত জোড়া গর্জন আগে শোনেনি বাংলাদেশের আকাশ। 42 বছরের বাংলাদেশে আমরা শুনেছি কতবার যুদ্ধপরাধীর ফাঁসি দাবি দেওয়া জ্বলেনি শিখা। রক্তে ফোটেনি এমনতর আগুনের ফুল, ফুটবেই কি করে বলো? ঘরে বসে বসে হয়নি কখনো কোনো আন্দোলন তুমুল। লাখো প্রাণের প্রতিবাদ মুখর শাহবাগ আজ ফুসে উঠেছে রক্ত লেখা 69-এর উত্তাল সুনামির মতো। দলে দলে সব পথের জনস্রোত যেন জয় বাংলার দীপ্ত শপথে একাকার। তবে কি 2013-র তারুণ্য ভুল করে এসেছে এখানে, ফেলেছে নোঙর? কি করে বলি? 52-র 144 ভাঙার স্পর্ধায় বুক ভরা তারুণ্যই তো 62, 69, 71, 90 হয়ে এ তল্লাটে মুক্তিকামী মানুষের সঠিক পথের ধ্রুবতারা। এই শাহবাগ প্রজন্ম চত্বর, স্লোগানে স্লোগানে তারুণ্যের নিঃশ্বাস, প্রজন্ম থেকে প্রজন্মে বহমান থাকবে আমাদের বিশ্বাস। এই বিশ্বাস বুকে নিয়ে 30 লক্ষ শহীদের বিনিময়ে, রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে
আমার যে দেশ, সেই দেশ এই স্বাধীনতা বিরোধীদের কলঙ্ক মুছে দিক। এই স্বাধীনতা বিরোধীরা আর কখনোই রাষ্ট্রের পতাকা নিয়ে কোনো ধরনের, শব্দটা বলতেও আমার খারাপ লাগে, এত অপমান তারা করেছে আমার এই রাষ্ট্রকে নিয়ে, এই রাষ্ট্রের পতাকাকে নিয়ে, যেটার বিস্ফোরণ ছিল এই শাহবাগ। এবং সেই শাহবাগ আমাদের নতুন চোখ খুলে দিয়েছিল। যদিও আমরা বারবার পথ ভুলে ভুল পথে যাই, আবার সংকটে সেই পথ খুঁজেও পাই। নিশ্চয়ই আবারও সংকটে আমরা শাহবাগের মতনই 69-এর মতন, 71-এর মতন, 90-এর মতো বিস্ফোরিত হব। এবার যার কবিতা পড়ব, আমার প্রিয়জন, শ্রদ্ধাজন, অনেক ভালোবাসার মানুষ, আমি যার ভাই, কবি জয়ন্ত বাগচি। কবি জয়ন্ত বাগচির কয়েকটা কবিতা পড়ব। তার কবিতার বই পড়ন্ত রোদের ছায়া, সেখান থেকে চমৎকার ভালো লাগলো। সাথী অনেক ধন্যবাদ। কামরুজ্জামান মুক্তা ভাই দেখছেন। হ্যাঁ, শিবুর কবিতা অনেক ভালো লাগছে। সালাম তাসির ভাই, ধন্যবাদ ভাই। আচ্ছা, জয়ন্তদা সম্পর্কে আর কি বলবো। জয়ন্তদা শুধু এপার ওপারের কবিদের খুব প্রিয়জন, ভীষণ ভালো একজন মানুষ হিসেবে ভালো একজন মানুষ। সেই ভালো মানুষটি তার কবিতা, তার শিল্প চর্চা সব কিছু ছাপিয়ে তিনি একজন ভালো মানুষ। দাদার প্রতি আমার সালাম শ্রদ্ধা জানিয়ে আমি তার কিছু কবিতা পড়ছি। তহিদা আজিম বলছেন, কবি আছি কবিতার সাথে, শুভকামনা। অনেক ধন্যবাদ তহিদা আজিম আপনাকে। আপনি সবসময় থাকেন, এটা আমার জন্য অনেক পাওয়া, অনেক ভালো লাগা। আপনার মতো গুণী কবির সুললিত কণ্ঠে আমার মতো নগণ্যের একে একে 3টি কবিতা ভীষণ না নগণ্য। নিজেকে কবি খাতাতে যখন নাম লিখিয়েছেন, নিজেকে নগণ্য ভাববার কিছু নয়, নিজেকে আলোকিত করুন, এটুকুই হচ্ছে আমার অগ্রজ হিসাবে এই কথাটুকু আমার বলা, যে নিজেকে আলোকিত করুন, নগণ্য ভাববেন না কখনোই, কেউ নগণ্য নয়। স্বাগত জয়ন্তদা, কুমার ভাই বলছেন, ওবায়দ আকাশ দেখছেন। নবজন্ম কবিতার নাম হচ্ছিল নবজন্ম। কবি জয়ন্ত বাগচি। শূন্যতা জেগে ওঠে, উদ্ভাবু হয়, যখন পড়ন্ত রোদের ছায়া দীর্ঘ হয়, 2-1টা তারাও খসে যায় সেই মুহূর্তে। এ চোখ এড়িয়ে গেলেও তা সবাইকে নয়। শূন্যতা জেগে ওঠে, উদ্ভাবু হয়, যখন ফিসফিস কথারা সমবেত হয়। নান্দনিক তথ্যের আকর স্ফীত হতে হতে একসময় বিদীর্ণ হয়ে যায়। শূন্যতা আর শূন্য থাকে না, না থাকার অস্তিত্ব মুছে দিয়ে আগ্রাসনের মাত্রা বাড়িয়ে দৈত্যকার হয়। কম্পিত হয়ে পড়ি দৈত্যের আকার নিয়ে। শূন্যতা জেগে ওঠে, জনতার কোলাহল হয়, শব্দের জোয়ারে নতুন দিনের মাতম লাগে। এভাবেই একদিন সব আগ্রাসনের গলা টিপে নতুন এক ভোরের জন্ম হয় জীবনের বাঁকে বাঁকে। হ্যাঁ, নতুন সেই ভোরের জন্ম নেয় বলেই আমরা আশাবাদী হয়ে আমরা বেঁচে থাকি। কবির এই কবিতাটা আমার বেশ ভালো লাগলো। কবির আরেকটি কবিতা স্পার্টাকাস, কবি জয়ন্ত বাগচি। স্পার্টাকাস। পেতমিজ বাদশাহ নেমে যায় মাথা থেকে পায়ের গোড়ালিতে। আমার আমিত্বটুকু
কতটুকু লোপ পেয়ে যায় শ্রাবণের অবিরাম বর্ষণে। এক মজার খেলা চলছে। 10 মিনিটের বৃষ্টিতে বানভাসী নিকাশের নালা, এখন আবাদি জমি, দাদন খাটে কয়েক লাখ টাকা। সব জেনেও পশ্চিমে তাকিয়ে থাকি অমাবস্যায় চাঁদের উদয় দেখব বলে। তুমি তো উদাসী বাউল, তোমার যা 52 তাই 53। তবুও দুটো ছবির মহাত্ম হাজির, কচি কচি অনেক দূর বা মাড়িয়ে। আমায় প্রশ্ন করো না কোনো দিন, কারণ তার পা আমার কাঁধে। সুন্দর একটা চিত্র এই কবিতার মধ্যে দেখলাম। তার কবিতার একটি ছোট্ট কবিতা, আত্মচিৎকার। হ্যাঁ যতনদা, অসুবিধা নাই, জামাটায় মানিয়েছে দাদা, অনেক ধন্যবাদ বাচ্চু ভাই। এসব রেখে এখন বল দুলাভাই কেমন আছে। আচ্ছা দুলাভাই গল্পটা পরে করা যাবে, এখন আমি যে কাজ করছি বন্ধু সেই কাজটা করি। হ্যাঁ দুলাভাই ভালো আছেন যতটুকু জানি, তুইও ভালো থাকিস। আচ্ছা, পলাশের কবিতা আমাকে টানে। হ্যাঁ পলাশের কবিতা বেশ ভালোই হচ্ছে মানিক ভাই, সেটাই। যতনদা একটু দেরিতে এলাম। আচ্ছা দাদা অসুবিধা নাই, অনেকের অনেক কাজ থাকতে পারে, এটাই স্বাভাবিক। কাজের ফাঁকেই আমাদেরকে এই চর্চাগুলো সারতে হয়। আত্মচিৎকার পড়ছিলাম কবি জয়ন্ত বাগচির কবিতা আত্মচিৎকার। ভাবনারা লুকিয়ে থাকে মনের গভীর কন্দরে। আলুথালু জীবনের সব হাহুতাশ জ্বালিয়ে নিয়ে বেড়ায় যৌবন। তাকে লুকিয়ে রাখতে চাইলেও সে অনড় দ্বিধাহীন নির্লজ্জ। মাথা তুলে দাঁড়ানোই তার ধর্ম। সেখানে মনের পূজা সমাপনে প্রচণ্ড বিদ্যুতের সঞ্চার হয়। মেঘের গর্জন আর ঘর্ষণের বাড়িপাতে একসময় হিম শীতল করে দেয়। আমার আমিকে খুঁজে পেতে নেমে আসে প্রগাঢ় ঘুম। সেই ঘুমে স্নান করে অনুরাগ। একটু একটু করে নেশা কেটে যায়। হঠাৎ কোনো এক আর্তচিৎকারে। কবিতাটার মাঝে অনেকবার নেটের ডিস্টার্ব হলো। আমি দাদার আরেকটা কবিতা পড়ি, কারণ আরেকটা কবিতা পড়ি। উষ্ণ বাসনায় কবিতাটি। অবেলার গান ভেসে আসে ক্লান্ত মাঝির হালে। দগ্ধ দিনের মাঝে জেগে আছে এক খণ্ডহর। অবিচ্ছিন্ন অনায়াস তবুও বিরাগ, মাঝে মাঝে আর্তনাদ করে। জেগে থাকা মাছেদের চোখ উজ্জ্বল বাঁকা হাসি লেগে থাকে পড়ন্ত বিকেলে। কুয়াশার চাদর গায়ে জড়িয়ে সততার বুলি আওড়ায় জননেতা। আমার তোমার বলে কিছু নেই, দলিলের লেখা মুছে যায়। দালালের কুটিল চালবাজিতে তবুও কেন যে অবলার গান ভাসে নির্বোধ জীবন তা বুঝতেই পারে না। একটু একটু করে সন্ধ্যা নামে, কবুতর ফিরে আসে চিলে কোঠায়। সেখানে দারুণ এক মৎসব শুরু হয়, কাছাকাছি থাকার উষ্ণ বাসনায়। সুন্দর পড়ছিলাম কবি জয়ন্ত বাগচি, আমার প্রিয় দাদা, কবিতা। আমি এবার যার কবিতা পড়ছি কবি লতিফ জোয়ারদার। তার অনেক পরিচয়, এই উত্তরবঙ্গেরই একজন স্বনামে খ্যাত মানুষ। তার গল্প, তার উপন্যাস, তার সম্পাদনা, কবিতা সব কিছু মিলিয়ে তিনি একজন সাহিত্যপ্রেমী, অতি সাহিত্যপ্রেমী, নিমগ্ন মানুষ একজন। কখনো কখনো তার ভেতরে
আমি কিছু হতাশা দেখি। সৃষ্টিশীল মানুষদের মধ্যে এই হতাশার জোরটা একটু বেশিই থাকে কখনো কখনো। তার ঊর্ধ্বে কবি লতিফ জোয়ারদারও নন। তারপরেও আমি বলবো যে কবি হতাশাকে কাটিয়ে রেখে আপনি আপনার সাধনার যে জায়গাগুলো সেগুলোকে বাঁচিয়ে রাখুন। আরও আরও অনেক অনেক কিছু আপনি বাংলা সাহিত্যে দিয়ে যান, এটুকুই আমার পক্ষ থেকে এই শুভকামনা কবি লতিফ জোয়ারদারের জন্য। কবির কবিতা, কবি লতিফ জোয়ারদারের কবিতা মন পাখি। মন পাখি দুইটি কবিতা আছে, আমি 2 নম্বর কবিতাটা পড়ছি। কবি হিসেবেই আপনাকে জানি, কিন্তু আবৃত্তিটাও মন্দ করেন না, ভালো থাকবেন। দিদি তুমি ভালো আছো তো? তুমি, আমি তো আবৃত্তি করছি না, পাঠ করছি রে দাদা। নিশ্চয়ই ভালো আছো, ভালো থাকবা। হ্যাঁ, কবি জয়ন্ত বাগচির কবিতা ভালো লাগলো, যতন দেবনাথ, ধন্যবাদ দাদা। কবি লতিফ জোয়ারদারকে স্বাগতম, অভিনন্দন। কবির জন্য আমার অনেক ভালোবাসা। লতিফ জোয়ারদার, মানিক বৈরাগী আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন। কবি অমিতাভ মিত্র দেখছেন, ধন্যবাদ দাদা। যাই হোক, কবিতা পড়ছিলাম কবি লতিফ জোয়ারদারের কবিতা মন পাখি। হ্যাঁ, 10টা বেজে গেছে। দিন শেষে ক্লান্তির ফড়িং উড়ে যায়, মন পাখি ফিরে আসে না। তবুও কিছু কিছু অবসাদ নিয়ে ঘরে ফিরি আমি। একদিন সাতইল বিলের জল জনপদ ছুঁয়ে যায়, জোনাক জলা রাত আসে নারকেলের চিরল পাতায়। বালিহাঁসগুলোর নেশায় বিভোর চোখে কিছুতেই ঘুম আসে না। পুরুষ শূন্য জেলে পল্লীর যৌবনবতী বউয়ের মতো দীর্ঘশ্বাসগুলো ফেরি করে বেড়ায় জলের সারস। আর আমি আমাকেই খুঁজি এখানে, শৈশব ভেজা শিশির হয়ে পড়ে থাকে মাঠে ঘাটে তেপান্তরের দৃষ্টির ওপারে। খুব সুন্দর রোমান্টিক একটা কবিতা কবির। কবির আরেকটি কবিতা, একমাত্র তোমাকেই বুঝি না আমি। কাকে বোঝে না কবি? দেখি আমরা একটু শুনি। কবি লতিফ জোয়ারদার কাকে বোঝেন না, নাকি সব কবিরাই বোঝেন না? দেখি আমরা কি বলছেন। এক আনমনা বিকেলের রোদে ভিজে দাঁড়িয়েছিল কৃষ্ণচূড়া ফুল। অকস্মাৎ ফিরে তাকালে তুমি। কিছু কিছু দৃশ্যকল্প যেমন অজান্তে সামনে এসে দাঁড়ায়। জলের সারথি হয়ে মেঘ যেমন ঘোড়ায় চড়ে আসে, তখন কেবলই মনে হয় একমাত্র তোমাকেই বুঝি না আমি। তোমার রহস্যের জটে তবুও বন্দি আমি। অসমাপ্ত কবিতার মতো একদিন উপেক্ষায় হারাবো, ম্লান হয়ে যাওয়া কিছু সময়ের মতো। আমরা বুঝে নিলাম কবি একমাত্র কাকে বোঝেন না আপনি, সেটা। আর কবিতা, এই সনাতন সবুজ, এই সনাতন সবুজ, সবুজও সনাতন হয় নাকি দেখি। কবি লতিফ জোয়ারদার। যেদিন নিউ মার্কেট থেকে ঈদ নিয়ে বাড়িতে উপস্থিত হয়েছিলাম, ট্রাফিক জ্যামে আটকে ছিল আমার সারাটা বিকেল। রাস্তায় সারি সারি গাড়ির বহর দেখে ভেবেই নিয়েছিলাম এ যেন সব যাত্রার মিছিল। বিআরটিসির দ্বিতল বাসের সিঁড়িতে দাঁড়িয়েছিল অন্ধকার। কাগজের ব্যাগ ভর্তি বার্তার জন্য একজন বাবা তখন বাস স্টপেজে বসেছিল। আমি তখন কেবলমাত্র মহাখালী একটার পর একটা হাওয়া ব্রিজ পার হচ্ছি। বিমানবন্দর, জসিমউদ্দিন, আবদুল্লাপুর। তখন বাবার ফোন এলো। আমি বাবাকে বললাম, তুমি আর কত অপেক্ষা করবে বাবা, বাড়িতে গিয়ে বিশ্রাম করো। তবুও ঘুমহীন রাত্রি নিয়ে
বসে থাকলো বাবা। কখন ফিরে আসবো আমি আবার এই সনাতন সবুজে। সুন্দর কবিতাটা, এটা হৃদয় ভরা কবিতা। কবিতার আর একটা কবিতা পড়তে ইচ্ছে করছে। রাজস্বিক কীর্তির কথা মনে পড়ে, রাজস্বিক কীর্তির কথা মনে পড়ে। পলাশ দাস বলছেন, কবি মানিক বৈরাগী দাদা আমার সুপ্ত কবিতা সত্তার ভীষণ যত্ন করেন। অঙ্কুরিত চারাগাছকে যেমন যত্ন নেওয়ার মতো উনি আমার ছায়া ও প্রেরণা। দাদার উছিলায় আমার আপনাকে জানা হলো। হ্যাঁ, মানিক বৈরাগী তেমনই একজন মানুষ। এটা একটা বড় পাওয়া যে কবিদের প্রেরণা জোগানো একজন মানুষ। একটা অঞ্চলে কিছু কিছু মানুষ এমনই থাকে যারা শুধু প্রেরণা দিয়ে মানুষকে আলোকিত করতে পারে। মানিক বৈরাগী আমার কাছে এই কারণেই অনেক বড় একজন মানুষ। তার কবিতার চাইতে আমার কাছে তার এই মানিক বৈরাগী অনেক বড় আমার কাছে মনে হয়। অবশ্যই তার ছায়াতলে, তার প্রেরণায় আপনি নিজেও আলোকিত হন। পলাশ দাস, আপনাকে ধন্যবাদ। শরীফুল ইসলাম বাবু দেখছে, হ্যাঁ ধন্যবাদ। আচ্ছা, রাজস্বিক কীর্তির কথা মনে পড়ে। কবিতা পড়ছিলাম কবি লতিফ জোয়ারদারের কবিতা। তোমাকে দেখলেই আমার রাজস্বিক কীর্তির কথা মনে পড়ে। আমার অনুভূতিগুলো উজ্জ্বল আলোর মতো জ্বলে ওঠে বারংবার। হৃদয়ের অভ্যন্তরে ভাস্কর্য হয়ে বসে থাকো সংকলিত কবিতার মতো। তোমাকে দেখলেই স্মৃতির নৌকায় প্রতিস্থাপন করি মধুর আলিঙ্গন। সঙ্গোপনে অস্থির হই স্পর্শের ছোঁয়াগুলো ফিরিয়ে দেবার জন্য। স্বপ্নের ঘোরে বসে থাকো বলে সোনালি ডানায় ছড়িয়ে দিয়েছ ভাগ্যলিপির ভ্রূণ। যে শ্বেত সারস উড়ে গেল আজ বিনীত বিষাদে, তার শরীর জুড়ে জলের ডুবুরি বসে থাকে। মনে তার আগ্রাসী প্রেম। তোমাকে দেখলেই আমার একটি শ্বেত সারসের কথা মনে পড়ে। হ্যাঁ, আমার মনে হয় যে আপনাদেরও ভালো লাগলো লতিফ জোয়ারদারের কবিতাগুলো। আমি চেষ্টা করেছি তার কবিতাটাকে তার মতন করে পড়বার জন্য। এবার যার কবিতা পড়ব তিনি আমার অত্যন্ত শ্রদ্ধেয়জন, আমার ভালো লাগে, এবং তার কবিতা আমাকে খুব অন্যরকম মনে হয়, যে অনুকরণীয় মনে হয়, যে হ্যাঁ, অনুকরণ করার মতন একজন কবি। দুই বাংলারই খ্যাত বাংলার কবিতা জগতে যিনি যথেষ্ট সুনামের সাথে লিখে যাচ্ছেন, তিনি উমাপদ কর। এবং তার সবচেয়ে বড় যে বিষয়টা আমার কাছে মনে হয়, অসাধারণ নৈতিকতা সম্পন্ন একটা মানুষ, খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলার একজন মানুষ। সেই মানুষটির কবিতা পড়তে পেরে আমারও ভালো লাগে। ঝড় বৃষ্টির জন্য লাইন চলে যাচ্ছে বারবার জয়ন্তদা। হ্যাঁ দাদা, আমাদের এখানেও তাই। ধন্যবাদ। আমি শেষ করে ফেলবো। এইবার পড়ছি কবি উমাপদ করের কবিতা। তার শিরোনামহীন কবিতার কয়েকটি অংশ আমি পড়ব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার খুব ভালো লেগেছে। আর উমাপদ দাদা যদি থাকেন, আমার প্রণাম এবং শ্রদ্ধা এবং সালাম, শুভকামনা উমাপদ দাদাকে। কবি উমাপদ কর, কবিতার নাম শিরোনামহীন। তার বইটির নামও শিরোনামহীন পুতুল। বইটির নামও শিরোনামহীন পুতুল। এক, আমি আর রোদ লিখতে পারি না। রোদ লিখলেই আমার মাথায় হাজার ছাতা ন্যাংটা তরবারি ঘুরতে থাকে। তুই আর আলো বলতে পারিস না। আলো বললেই
তোর চারপাশে কয়েক লক্ষ ওয়াটের বাল্ব জ্বেলে জিজ্ঞাসা করা হয়, কি করা হয়? সে নিবু নিবু হাতে আর আঁকতে পারে না একটা বিমূর্ত চাকা, যা একই সঙ্গে বয়ে চলেছে আমাদের সবার অজস্র আবর্জনা আর ভালোবাসা। আঁকলেই তাকে কালো ড্রামে চুবিয়ে রাখা হচ্ছে ততক্ষণই, যতক্ষণ আঁকাটা অন্ধকার না হয়ে ওঠে। লিখবে তারা, বলবে তারা, আঁকবেও তারা, বাড়তি হিসেবে গাইবে গান। মিথ্যে করে ওরা আমাদের গান গাইতে দেয় না। ক্লাউনের হাতের উপর নেচে নেচে তালি হতে থাকে। দাদার শিরোনামহীন কবিতার 2। আজ বৃষ্টির 5 দিন, আজ কোনো রবি সোম মঙ্গল নেই, পঞ্চম এই তার পরিচয়। ডেকে দেখাই সবাইকে তার কালচে মুখ আর নাতিশীতোষ্ণ হাওয়া। হাওয়াই তো সব এলোমেলো করে দেয় ভেতর পর্যন্ত। কে তুমি বসে বসে নস্টালজিক হও? গান করো এই হাওয়ায়, পান করো পরিতাপ। কে তুমি নিম্নচাপের খবর নিয়ে তালুবদ্ধ করো হাওয়ার বৈকল্য? কে তুমি তিতির বিরক্ত কেন বার বিশেষের অভাবে একবার হাওয়ার সঙ্গে নেমে উঠে ভিজে এসো। একবার পূবে যাও, একবার দক্ষিণে, বলো এবারে ভারমুক্ত হয়েছ কিনা। যতটা ভার কমলে হাওয়ার সঙ্গে মিশে যাওয়া যায় পঞ্চম দিনে। অসাধারণ। কবির আর একটি কবিতা 3, শিরোনামহীন 3। চট্টোপাধ্যায় অমিতা, সুন্দর, অনেক ধন্যবাদ দিদি আপনাকে, আপনি আছেন, ভালো লাগছে। কবি উমাপত করকে অভিনন্দন জানিয়ে বিদায় নিলাম। বিদায় নিচ্ছেন মানিক ভাই? নিশ্চয়ই ব্যস্ত আছেন। আচ্ছা, ধন্যবাদ, আপনাকেও শুভেচ্ছা। কাব্য রজনীর শুভেচ্ছা, অন্তহীন শ্রদ্ধা, অশেষ প্রীত হলাম। কবি সব কবিতা ও আলো বৈশিষ্ট্যময় অন্য। ধন্যবাদ, ধন্যবাদ পলাশদাস। আমি পড়ছি, আর ছোট্ট 2টা কবিতা পড়ে আমি আজকে শেষ করব। 3। লিখেছি অনেক বালখিল্যের লেখা, আলুথালু বাদামি বর্ণের 5টি অক্ষর। সোনার অক্ষরটি ঘোড়ার খুরে শুধুই চলমান, লাগামটি হাওয়া ধরে আছে, মাঝে মাঝে হ্যাচকা, ছুটছে তো ছুটছেই। কখনো কি আমার হবে? কিছুতেই না। অধরার জন্য ফাঁদ পেতে আছি, দক্ষিণের বাতাসকে নিয়ে যাচ্ছি পূবে, একটা রিক্ততার মধ্যে তার বেঁধে নিচ্ছি দোতারায়। আলোকে বারবার ফিরিয়ে আনছি মণিকোঠায়, তবু সেই অক্ষরের মায়া থেকে মোহ ঘুষল না। আমিও ছুটছি সমান্তরালে, যদি একবার সোনার অক্ষরটি ছুঁয়ে অনুভব করতে পারি, যদি তার পরটিকে একবার অন্তত খুলে ফেলতে পারি। রহস্যের হাই বেদনা ট্রালা। কবির শিরোনামহীন পুতুলের 5, কবিতার সংখ্যা 5। হ্যাঁ, কাকর ভাই আজকেও আসছেন। কাকর ভাই, আসসালামু আলাইকুম। কাকর ভাই, শুভেচ্ছা আপনাকে। এটাই আমার শেষ কবিতা হবে আজকের লাইভের 5। কবি উমাপদ কর। সফল হলে প্রেম আর বিফল ভালোবাসার, সফল হলো প্রেম আর বিফল ভালোবাসার মধ্যেকার সুতাটি নিয়ে নাড়াচাড়া করতেই গির্জায় ঘণ্টা বেজে ওঠে ঠিক 9টা। খুব পাল্টে ফেলা একটা জীবনের মায়া পড়ে থাকে পেছনের দিকে, যে দিকটার আলো বিমূর্ত হয়ে হয়ে আর পারে না। খামোশ না, যেদিকে অন্ধকার ঠিক সেদিকেও নয়। মায়া আলো ও মায়া অন্ধকারে ফিরোজা যে কাশফুল, তার সঙ্গে কুয়াশার
কোনো সম্পর্ক নেই। তবু এই মায়ার মধ্যেই দু চার দানা মৌরি জীবন, জীবনে কিছুটা মিষ্টি লাগে, আর একটা ভেলকি আঁশ জেগে থাকে, আর একটু জীবন। খুব মজার মৌরি জীবন, আসলেই অদ্ভুত দাদা, অনেক ধন্যবাদ। আমি পড়ছিলাম আজকের 3 দিন বাদে এসে এই লাইভ অনুষ্ঠানটি আমি শেষ করব। তার আগে যারা দেখছেন না, এই আমার দেশের মানুষ, এই পৃথিবীর মানুষগুলো আজকে এই দুঃসময় থেকে তারা মুক্তি পাক। নিশ্চয়ই মানব সমাজ ধ্বংস হবে না, এটা আমার বিশ্বাস করি। মানুষ এগিয়ে যাচ্ছে এই করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিষেধক হিসেবে। প্রায় সমস্ত দেশেই মানুষজন অক্লান্ত পরিশ্রম করে গবেষণা করছেন। নিশ্চয়ই আমরা দ্রুত কোনো সুফল আমরা পাব, সুসংবাদ আমরা পাব, এবং সেই সুসংবাদের ভিত্তিতে মানুষ জয় করবে এই দুঃসময়কে। সকলকে আবারও অভিনন্দন, শুভেচ্ছা, এবং ভালো থাকুন এবং ভালো থাকুন।